হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প হাটলক পূর্ব 28, লেখিকা অলিন্দে রুহি। আপা, আমি চলে যেতে চাই। মমতা আহমেদ ভ্রু কুঁচকালেন টিউলিপ বেগমের কথা শুনে। আটা মাখাতে মাখাতে জিজ্ঞেস করলেন, কেন? মুনিয়া যেটা করছে তার জন্য আমি লজ্জিত অনেক, তাই আমি থাকতে চাই না শাহেরের বিয়েতে। মমতা আহমেদ বড় নিঃশ্বাস ফেলেন, আটা রেখে পিছন ঘুরে তাকালেন। কয়েক সেকেন্ড টিউলিপ বেগমকে পরখ করে বললেন, তোর মেয়ের কারণে আমার ছেলের বিয়েতে থাকবি না? আমার ছেলে বুঝি তোর ছেলে না? না না আপা, সেরকম না বিষয়টা। আসলে ও যা করছে। বিব্রত বোধ করতে লাগলেন টিউলিপ বেগম। কথা থামিয়ে অস্থিরভাবে তাকালেন। মমতা আহমেদ হাত দুটো টিউলিপের কাঁধে রাখলেন হালকা করে, যেন আটা না লেগে যায়। বললেন, সময় আছে এখনো, মুনিয়াকে শক্ত করে ধর। শুধু এত ঢিল দিস না, ছিঁড়ে যাবে এক সময়। আর ওর জন্যে তুই চলে যাস না, খারাপ লাগবে আমার, সত্যি বলছি। তাহলে মুনিয়াকে বাসায় পাঠিয়ে দেই, ওর দাদির বাসায়। এটা করতে পারিস, ভেবে বললেন মমতা। টিউলিপ বেগমের ঠোঁটে হাসি ফুটে উঠল। তিনি হাসি মুখে শক্ত করে বললেন, বিয়েটা যাক ভালোই ভালোই, এরপর মুনিয়াকে ধরবো আমি। হয় ওর ভালো হতে হবে, নয়তো বিয়ে দিয়ে দেবো। যে সন্তানের জন্য সম্মান থাকে না, সেরকম সন্তানের দরকার নেই। মমতা আহমেদ আলতো করে হাত ছোঁয়ালেন বোনের গালে। টিউলিপ বেগম চমকে ছিটকে সরে গেলেন। মৃদু আওয়াজে চিৎকার করলেন, আপা! মমতা আহমেদ হাসিতে ফেটে পড়লেন, হাসলেন টিউলিপও। দুজনের মনে পড়ে গেল ছোটবেলার কথা। ছোটবেলাতেও মমতা যতবার রুটি বানাতেন, ততবার সব বোনদের ডেকে সবার গায়ে আটা লাগিয়ে দিতেন। হাসতে হাসতে মমতা আহমেদের চোখ ছলছল করে ওঠে। ইচ্ছে করে সময়ের স্টেশনে গিয়ে ফিরতি, যাত্রা করার। যদি আরেকবার ছোটবেলায় যাওয়া যেত। ইয়াসার জানালার গ্রিলে হাত রেখে দাঁড়িয়ে আছে, তার পিছনে দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে রুহি। ভয়ে ভেতরটা কাঁপছে তার, সেই সঙ্গে বাড়ছে দুশ্চিন্তা। ইচ্ছে করছে তার মুখ ফুটে জিজ্ঞেস করতে কি হয়েছে, কিন্তু কোনো এক অজানা আড়ষ্টতায় রুহি কথা বলতে পারছে না। সময় দিচ্ছে ইয়াসারকে নিজ থেকে কিছু বলার জন্য। কয়েক মিনিট কাটে, ইয়াসার নিজেই ঘুরে তাকায়, রুহির চোখে চোখ রাখে গরম দৃষ্টি নিয়ে। রুহির আত্মায় ঝাঁকি খায়, একটু পিছিয়ে যায়, সাহস সঞ্চার করে ভয়ে ভয়ে প্রশ্ন করে, কি হয়েছে ভাইয়া? আমি কোনো ভুল করছি? আলবি ভাইকে তুই পছন্দ করিস? ইয়াসারের প্রশ্ন শুনে ধাক্কা খায় রুহি। বিশাল বড়, নড়ে ওঠে পায়ের তলা, মাথা চক্কর দেয়। চোখের সামনে সাপটায় ধোঁয়াশা, ফ্যাল করে সে রয় সেকেন্ড দুই। ইয়াসার এগিয়ে আসে, জাধালো গলায় ধমক মারে, মুখে টেপ মেরে থাকবি না, জবাব দে, একদম সত্যি বলবি, নাইলে আজকেই জানে শেষ করে দেবো। রুহি ঢোক গিলতে চেষ্টা করে, অনুভব করে তার গলায় তেতো তেতো ভাব একটা, গলা শুকিয়ে কাঠ, একটু পানি না পেলে যেন এখনই মরে যাবে। এছাড়া আরও এক কদম এগিয়ে আসে, গলার তেজ আরও বাড়িয়ে ফের ধমকে বলে, জিভ কি খসে পড়ছে? কথা বলতে পারিস না? পারি, পারি ভাইয়া। রুহির চোখ ফেটে বেহুদায় কান্না পেয়ে যাচ্ছে। কিসের এত ভয় রুহি বুঝে উঠতে পারছে না। তো বল, তুই তাকে পছন্দ করিস, ভালো টালো বাসিস? চুপ থাকা বিপদ বাড়িয়ে তুলবে আরো। রুহি ফাঁকা ঢোক গিলল আবার। ক্ষণকাল গেলে এই কানের নিচে চটকানো খাবে সে জানে, তবু তাকে বলতে হবে, আর সে সত্যিটাই বলবে। মনে মনে দোয়া পাঠ করলো সে, আল্লাহর উপর ভরসা রেখে বলল, পছন্দ করি ভাইয়া। সঙ্গে সঙ্গে ইয়াসারের থাপ্পড় গিয়ে লাগলো রুহির গালে, এতই জোরে বাম গালটা ঈষৎ লাল হয়ে উঠল। মুখ দিয়ে চিৎকার করতে গিয়েও বের হলো না। চাপা স্বরে রুহি আর্তনাদ করলো, আল্লাহ! চোখের পলকে রুহির গলা টিপে ধরল ইয়াসার। রুহি ঝুঁকে গেল পেছনে, অনুভব করলো এক মন ভারী কোনো বস্তু তার গলায় আটকে গেছে। নাক থেকে অক্সিজেন ফুসফুস অব্দি পৌঁছাতে দিচ্ছে না। বুক ধড়ফড় বেড়ে যাচ্ছে তার, দাঁতে দাঁত ঘষে চিবিয়ে চিবিয়ে ইয়াসার বলল, লজ্জা করে না তোর? আবার বড় মুখে বলিস এই কথা? তুমি তো সত্যি বলতে বললে ভাইয়া, কতটুকু বলতে চেয়েও বলতে পারলাম না। রুহি, যেখানে নিঃশ্বাসটাই নিতে কষ্ট হচ্ছে সেখানে কথা বের হবে কীভাবে? রুহির নিস্তব্ধতা যেন ইয়াসের রাগ আরও বাড়িয়ে তুলল। হাতের মুঠো শক্ত করে গেল।
গলায় আরো জোরে প্রেশার অনুভব করলো রুহি। চোখ দুটো বড় বড় হয়ে এলো তার। গলা দিয়ে গড় গড় আওয়াজ বেরিয়ে আসলো। সঙ্গে সঙ্গে ইয়াসারের হুঁশ ফিরে আসে। রাগের মাথায় এটা কি করতে যাচ্ছিল সে। ছেড়ে দেয় রুহিকে ধাক্কা মেরে। রুহি ফ্লোরে বসে পড়ে। খোপার বাঁধন ছুটে যায়। এলোমেলো চুলগুলো ছড়িয়ে পড়ে পিঠময়। কিছু চুলে সে চোখ মুখ ঢেকে দেয়। চুলের আড়ালে চোখের পানি ছেড়ে দেয় রুহি। নিঃশব্দ গ্রাস করেছে তাকে। মাটিতে লুটিয়ে পড়ে অশ্রু ফেলে নীরবে। রুমময় পায়চারি করছে ইয়াসার। একবার এদিক তো একবার ওদিক। স্বস্তি পাচ্ছে না সে, কমছে না রাগ, কি করবে ভেবে পাচ্ছে না। দিক দিশা হারিয়ে ফেলছে যেন। মিনিট দুই কাটে। ইয়াসার আবার এগিয়ে আসে রুহির দিকে। মাটিতে পড়ে থাকা রুহিকে এক হাত দিয়ে টেনে তুলে আরেক হাতে দুই গালে চেপে টানে। বলে, এই শিক্ষা দিয়েছিলাম আমরা। এত টাকা খরচ করে বাবা তোর স্বপ্ন পূরণ করলো। তুই যেখানে পড়তে চাইছিস সেখানে ভর্তি করছি আমরা। যখন যেখানে যতটুকু স্বাধীনতা চাস সব দেই। এই যে ট্যুরে ঘুরে এলি, জানিস তোর মতো হাজারো মেয়ে আছে যারা একদিনের পিকনিকে অবধি যেতে পারে না পারিবারিক কারণে। সেখানে তুই কয়দিন থেকে হলি। আমরা একবার ফোন দিয়েও তোকে বিরক্ত করিনি। তোকে তোর মতো থাকতে দিছি, এনজয় করতে দিছি। আর তার পরিণামেই মানুষের থেকে শুনতে হচ্ছে আমার বোনের অধঃপতনের কথা। কিসের অভাব তোর? তুই যেভাবে লাইফ লিড করিস, বাংলাদেশের 80% মেয়ের ইচ্ছা সেভাবে লাইফ লিড করার কয়জন পারে জানিস? পছন্দ করতি অন্য কাউকে করতি, আমি কিছু বলতাম না। উল্টা ছেলে ভালো হলে ফ্যামিলিতে প্রস্তাব দিতে বলতাম। কিভাবে টিচারের উপর রুহি এটা তুই কি করলি? শেষ বাক্যটুকু বলার সময় ইয়াসারের গলা কেঁপে উঠল। রুহির কান্না থেমে গেল। হৃদয়ের কোঠায় এতক্ষণ যে অভিমান জমা হচ্ছিল ভাইয়ের বিরুদ্ধে, তা মুছে গেল এক নিমিষে। পূর্ণ দৃষ্টি মেলে সে তাকালো ভাইয়ের দিকে। ইয়াসারের লাল চোখের ঘোলা দৃষ্টি তার সর্বাঙ্গ কাঁপিয়ে তুলল। নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নিল ইয়াসারের থেকে। দূরে দাঁড়ালো। সামনে আছড়ে পড়ে থাকা চুলগুলো ঠেলে পিছনে সরিয়ে নিল। তারপর দৃষ্টি স্থির রেখে দৃঢ় গলায় বলল, ভাইয়া, আজকে আমার অনুভূতির কিছুটা তোমার সাথে শেয়ার করব। কিন্তু কথা দাও, এই ব্যাপারটা শুধু তোমার আমার মধ্যে থাকবে। আমার কথাগুলো শোনার পর তুমি যা বলবা আমি তাই করব, ওয়াদা করছি। ইয়াসার বিছানায় গিয়ে বসলো। অসহায়ের মতন বলল, শুনছি বল। ইয়াসারের পায়ের কাছে গিয়ে বসলো রুহি। হাত দুটি ভাইয়ের হাঁটুতে রাখলো। থুতনিটা হাঁটুর উপর রেখে বলতে লাগলো, কোনো কালেই আমার শখ ছিল না পাইলট হওয়ার। আর 10টা মেয়ের মতন আমিও স্বপ্ন দেখছি ডাক্তার হব অথবা ইঞ্জিনিয়ার। আমার স্বপ্ন, আমার অনুভূতি, আমার সত্তা পুরোটাই বদলে দিল আলভি স্যার। ওনাকে প্রথম আমি টিভিতে দেখেছিলাম, ওনার কৃতিত্ব নিয়ে আর্টিকেল পড়েছিলাম। তখনই ওনার প্রতি আমার শ্রদ্ধা জন্মে। ওনার পার্সোনালিটিকে ফলো করতে শুরু করি। তারপর আস্তে আস্তে শ্রদ্ধা থেকে আসে পছন্দ, এরপর ভালোবাসা। ভালোবাসা শব্দটা বলার সময় রুহির গলা অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে। ইয়াসার চমকায়, কিন্তু কিছু বলে না। রুহি বলছে, তখনই সিদ্ধান্ত নিই আমিও পাইলট হব একজন। ওনার মতো হতে পারবো না, তবে দায়িত্বশীল একজন হব। এই ওসিলায় একদিন না একদিন তার সঙ্গে দেখা হয়ে যাবে আমার। ভাইয়া ধরো, তুমি দীপিকা পাডুকোনকে খুব পছন্দ করো, তার মতো হতে চাও, তাকে ফলো করো এবং তুমিও সিনেমা জগতে ঢুকেছো তাকেই অনুসরণ করে। সে দীপিকার সঙ্গে যদি তোমার আচানকভাবে দেখা হয়ে যায়, যদি সবসময় দীপিকার সাথে থাকার সুযোগ পাও, প্রতিদিন একবার হলেও তাকে দেখার সুযোগ পাও, তার সঙ্গে কথা বলার সুযোগ পাও, তবে কি তোমার সেই পছন্দটা ধীরে ধীরে বাড়বে না? ইচ্ছে করবে না একবারও ওই মানুষটাকে জানাতে তোমার পছন্দের কথা? কখনো কি অজান্তেই স্বপ্নে দেখবে না মানুষটাকে নিয়ে জীবন পার করার কথা? আমার বেলা তো সেম হয়েছে। আমি ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম পাইলট হওয়ার জন্য। আমি জানতাম না যাকে অনুসরণ করে আমি এই রাস্তায় নামছি সেই আমার টিচার। তাকে সামনাসামনি দেখার পর, তার সাথে সময় কাটানোর পর, কাছাকাছি থাকার সুযোগ পাওয়ার পর আমার ভিতরে তীব্র ইচ্ছা জাগে একবার, জাস্ট একবার তাকে জানাই আমার ভিতরে কী আছে। আমি তাকে জানাইছিলাম, সে আমাকে রিজেক্ট করে দিয়েছে ভদ্রভাবে। বুঝিয়েছে এসব আমার আবেগ আর কিছু না। আমিও মেনে নিয়েছি। তারপর তার সাথে আমার আর কিছু হয়নি। তবে হ্যাঁ, তার সাথে আমি যোগাযোগ কমিয়ে দিয়েছি। তাকে দেখলে বেরিয়ে যেতাম। যতবার কথা বলতাম একজন স্টুডেন্টের মতো আচরণ করার চেষ্টা করতাম। কারণ আমার কষ্ট হতো ভাইয়া, তাকে দেখলে কষ্ট হতো। আমার মনে হতো এই তো
কত কাছে উনি, অথচ আমি চাইলেও তাকে একটু ছুঁতে পারছি না। শুভ্রা ম্যামের সাথে ওনার রিলেশন হয় আমারই সামনে, সেটা দেখার পর আরও এড়িয়ে চলছে তাকে। এটা নিয়েও তার প্রবলেম। হ্যাঁ, সে ভাবছে আমি বোধহয় তাকে নিনজা দেখাচ্ছি, সবার সামনে অ্যাটিটিউড দেখাচ্ছি, সবার সামনে তাকে ছোট করার চেষ্টা করছে। এটা নিয়েও আমাকে অনেক কথা শোনাইছে ভাইয়া, অ্যান্ড আই ওয়াজ সাইলেন্ট। তার ভুল ভাঙানোর চেষ্টা করি নাই একবারও। দরকার কি, দরকার আছে কোনো বলো? মিষ্টি ভাবি তার ভাই, সে আমাদের আত্মীয় হয়ে গেল। এটা জেনে আমার মনে একবার আসছিল আরেকটা সুযোগ নেওয়ার। অনেস্টলি বলতেছি, চেয়েছিলাম আরেকবার ট্রাই করে দেখার। পর মুহূর্তে ভাবলাম কপালের লিখন খণ্ডানো যায় না, সে কখনোই আমার না। শুধু শুধু নিজেকে ছোট বানানোর কি দরকার, বলো ভাইয়া? রুহি থামে, দম নেয়, গলাটা ব্যথা করছে, তার চাপটা জোরেই লাগছে। এতক্ষণ নিচের দিকে তাকিয়ে কথা বলছিল রুহি, এবার ইয়াসারের দিকে তাকালো। ইয়াসারের ক্রোধ উবে গেছে, বড্ড ভুল করে ফেলেছে সে। রুহি থেকে আগে সবটা জেনে নিয়ে তারপর রিজেক্ট করা উচিত ছিল। ইয়াসার অনুতপ্ত। রুহি বলল, এবার তুমি বলো ভাইয়া, আমার কি করা উচিত? আমি কি সরে আসবো এই লাইন থেকে? তুমি বললে তাই করবো। তাও আমাকে ভুলে পেবো না প্লিজ ভাইয়া। তোমরা দুই ভাই আমার দুটি প্রাণ, আমার সবসময় ভালো থাকার মন্ত্র। তোমরা রাগ করলে আমার নিঃশ্বাস নিতে ভালো লাগে না ভাইয়া। রুহির চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো ইয়াসারের হাঁটুর উপর। সে তৎক্ষণাৎ রুহির চোখ মুছে দিল, রুহিকে উঠিয়ে বসালো খাটে, বলল, সত্যি বলেছিস, ধন্যবাদ তোকে। আমার কি করা উচিত ভাইয়া? শক্ত হওয়া উচিত। আলবির যে পার্সোনালিটি তোর থেকে দ্বিগুণ শক্ত হবে তার পার্সোনালিটি। তাই এই লাইনেই থাকবি আর দেখিয়ে দিবি, বুঝছিস? আর আজ থেকে তার সাথে একদম নর্মাল বিহেভ করবি, এমনভাবে যেন তার জন্য তোর মনে কিছু ছিলই না। সে যেন ফিল করে তুই কতটা স্পেশাল। শোন, নিজেকে যখন কারো কাছে স্পেশাল বানাতে যাবি, সেই তোকে দুমড়ে মুছড়ে সস্তা বানিয়ে দিয়ে চলে যাবে। তুই সময়কে সময় দে, সময় তোকে স্পেশাল বানাবে সবার কাছে। বড় হয়েছিস, বাচ্চামো করবি না আর, গম্ভীর থাকবি, নিজের ক্যারিয়ার দিকে ফোকাস করবি। একটা সময় আসবে যখন এই ব্যর্থ প্রেম তোর কাছে হাসির খোরাক হবে। এই পাগলামিগুলো ভেবে একটা সময় তুই হাসবি, তার পিছনে তুই না, বরং সে যেন তোর পিছনে ঘুরে, তোর সাথে একটু কথা বলার জন্য ছটফট করে, বুঝেছিস? এই কথাগুলো এতদিন রুহিও ভেবে এসেছে, কিন্তু যতবার আলবিকে দেখেছে ততবারই তার মন নড়ে গেছে। আলবিকে দেখলেই বেহায়া হয়ে উঠেছে অন্তর। অথচ আজ কি যেন হলো রুহির। এই যে হাত ধরে এত সুন্দর করে বোঝা লইয়াছেন, এটাই যেন দরকার ছিল এতদিন রুহির। রুহির মন ভরে উঠল, চোখে জ্বলে উঠল আগুন। এই আগুন আলবির বুক ঝলসিয়ে দিবে, আলবির ভাব পুড়িয়ে দিবে। এমন হবে সে, এমন যে একদিন আলবি ঘুরবে রুহির পিছন পিছন, হাত জোর করে আকুতি মিনতি করে বলবে, ও রুহি শোনো না, একটু একটু শোনো না, 2 মিনিট জাস্ট। ও রুহি, আহ মরণ। রুহির তখন শোনার সময় কই। আলবির ম্লান মুখ কল্পনা করে রুহির ঠোঁটে হাসি ফুটে উঠল। ইয়াসার লক্ষ্য করলো তা, নিজেও ঠোঁটে হাসি রেখে বলল, জীবনটাকে উপভোগ করার এটাই টাইম রুহি। জানি ভাইয়া, আমার সবটাই তো উজ্জ্বল আকাশ, মাঝখানে শুধু ঘন কালো মেঘ এসে বসেছিল, আজ থেকে সেটাও কেটে যাবে। থ্যাঙ্কস ভাইয়া, লাইফে এরকম একজন থাকলেই চলে, তাহলে সবাই এই সময়ের ভুলগুলো শুধরে নিতে পারে। কিন্তু দুর্ভাগ্য, সবাই এরকম পায় না। 100 জনের ভেতর 20 জন থাকে যাদের সঠিক সময়ে গাইড করার কেউ আছে। এবার যা, গিয়ে রং কর। আর হ্যাঁ, সরি আমি তোর হাড়ি ভেঙে দিছি। ঠোঁটের হাসি দীর্ঘ করে বলল, সমস্যা নেই, কিন্তু একটা জবাব চাই ভাইয়া। বল, তুমি এসব ব্যাপারে কার থেকে জানাচ্ছো? ইয়াসার চুপ করে গেল। শুভ্রার ব্যাপারটা বলবে কিনা ভাবতে লাগলো। যদি রুহি শুভ্রার প্রতি রাগ ধরে রাখে, দরকার কি? ইয়াসার লুকিয়ে ফেললো বিষয়টা, মিথ্যে ধমকের সুরে বলল, এত জানতে হবে না, শুধু মনে রাখবি আমি তোর ভেতরে কি চলে তা দেখতে পাই। এবার যা, আমি কাজ করব। সন্ধ্যান চোখ নিয়ে উঠে দাঁড়ালো রুহি। তার মনে খুঁতখুত করছে, তার ভাই তার থেকে কিছু একটা লুকিয়েছে। কি লুকিয়েছে আর কার থেকে বা জানবে এসব? রুনু? প্রশ্নই আসে না। রুনুকে না ওর ভাই চেনে, আর না রুনু জীবনে বলবে। তাহলে কে? আলবি। রুহি দীর্ঘশ্বাস ফেলল। এই লোক দেখছি পুরো বাড়ি সরিয়ে দেবে,
না, এর আগেই রুহিকে বোঝাতে হবে যে রুহি বদলে গেছে। রুহি আর বেহায়া বেশরম রুহি নেই। তার লাইফের গোল এবার পাইলট হওয়াই না, তার চেয়েও বেশি কিছু। আগামীকাল রাতে গ্রামের দিকে যাত্রা শুরু করবে আলভি বৃষ্টিকে নিয়ে। বৃষ্টির লেহেঙ্গার মাপ দেওয়ার জন্যই বৃষ্টিকে নিয়ে ঢাকায় এসেছিল আলভি। কাজের জন্য আলভি ঢাকাতেই থাকে। 3 রুমের ফ্ল্যাট আছে তার। বাবা মা চাইলে ঢাকাতে থাকতে পারেন, কিন্তু বাবার জন্য হয়ে ওঠে না। সামাদ শেখ মাটির মানুষ, আর মাটির মানুষ তো মাটিতে থাকতেই পছন্দ করবেন। ঢাকা শহরে ধুলোময় জীবন, মাথা ধরা শব্দের মাঝে নিঃশ্বাস নিতে তার বড্ড বিরক্ত লাগে। এই জন্য অর্থ থাকলেও ঢাকাতে কোনো বাড়ি করেননি বা থাকার ইচ্ছা পোষণ করেননি। স্ত্রী সন্তান নিয়ে গ্রামের সোদা মাটির গন্ধ বুক ভরে গ্রহণ করতে আনন্দ তার। কথা ছিল এসএসসি দেওয়ার পর বৃষ্টি মিষ্টিকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে। আলবি তাদের ভালো মানের কলেজ ভর্তি করাবে, কিন্তু তার আগে মিষ্টি এরকম কাহিনী গুটিয়ে বসলো। বৃষ্টিকে অনেক দূর যেতে হবে, অনেক দূর। মিষ্টির পথ এখানে থেমে গেল কিনা কে জানে। অন্ধকারে ঢাকা আকাশ টিম টিম করে তারাপথ চলছে, আজ চাঁদের আলো নেই। প্ল্যান ছিল আজকে আলপি বৃষ্টিকে নিয়ে ছাদে মাদুর বিছিয়ে বসবে, তারপর রাতভর গল্প চলবে। দুই ভাই বোনের। চাঁদের আলো নেই দেখে বৃষ্টির মন খারাপ হয়ে গেল। আলবির রুমে গিয়ে দাঁড়ালো সে, উৎকণ্ঠা নিয়ে বলল, আজকে এই চাঁদ মশাই উধাও হয়ে গেছে। আমাদের ছাদ বিলাস শেষ ভাইয়া। আলবির ল্যাপটপ খুলে বসেছে সবেমাত্র। বৃষ্টিকে দেখে সেটা বন্ধ করে দিল। কোল থেকে নামিয়ে রাখলো বিছানায়। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, সমস্যা কি? বারান্দা বিলাস করবো, আয়। বৃষ্টির মুখ থেকে মেঘেদের দল সরে গেল। ঝিলিক দিল আনন্দময় দীপ্তি। তরতর করে হেঁটে গেল বারান্দায়। লম্বা চিকন বারান্দায় মাঝে দুটো বেতের চেয়ার পাশাপাশি রাখা। টবে ঝুলছে কয়েকটি পাতাবাহারের গাছ, আছে আরও ফুলের গাছ। সকালে একটা বেলি ফুল ফুটেছে আজকে, সে তার মিষ্টি ঘ্রাণ এখনো বাতাসে। বৃষ্টি একটা চেয়ারে বসলো, অপরটায় আলবি বসলো। দুজনেই চুপচাপ। বৃষ্টি হাঁটুতে থুতনি রেখে কালো আকাশের দিকে তাকালো। তারপরে একা একাই বলে উঠলো, মিষ্টির বিয়ে এত দ্রুত হবে আমি ভাবিনি। আমিও না। ভেবেছিলাম তোদের দুজনের জন্য এক জোড়া যমজ ছেলে জোগাড় করবো, একসাথে একই জায়গায় বিয়ে দেবো, যাতে আজীবন দুই বোনে একসঙ্গে থাকতে পারিস। কিন্তু আলবি চুপ করে গেল। বৃষ্টি আলবির হাতের উপর আলতোভাবে একটা হাত রাখলো, সান্ত্বনার স্বরে বলল, সবার সব ইচ্ছা পূরণ হয় না ভাইয়া। আর শাহির ভাইয়াও অনেক ভালো। উনি না থাকলে মিষ্টিকে কোনোদিন খুঁজে পেতাম কিনা সন্দেহ। সেটাই, এই জন্যই আমি দ্বিমত করিনি। আমার বোনটাকে ভালো রাখতে পারবে সে। আবার পরিবেশে ভর করে নিস্তব্ধতা। আলবি উঠে যায়। খানিক বাদেই 2 কাপ কফি হাতে ফিরে আসে। একটা কাপ বৃষ্টির দিকে বাড়িয়ে দিতে বৃষ্টি ভ্রু কুঁচকে ফেলে, কপালে ভাঁজ সৃষ্টি করে বলে, আমি কফি পছন্দ করি না ভাইয়া, একদিন খেলে কিছু হবে না, খা। অনেকটা অনিচ্ছুক হয়ে কফির মগ হাতে নেয় বৃষ্টি, কিন্তু চুমুক দিল না। আলবি বসতে হঠাৎ প্রশ্ন করে বসলো, ভাইয়া তুমি কবে বিয়ে করবো বলো তো? আলবি চকিত হয়ে বোনের দিকে তাকালো, বড় নেত্রে বলল, আমার গলায় দড়ি পরাতে পারলো খুশি। বৃষ্টি ইনোসেন্ট ভাবে হাসে, যে তোমাকে বিয়ে করবে সে তোমার জন্য গলায় দড়ি ঝোলাবে, আর যে না পাবে সেও ঝোলাবে। পার্থক্য একটাই, একজন তোমার দাসী হয়ে থাকতে চাইবে, আর একজন ফাঁসি দিবে তোমাকে না পাওয়ার ব্যর্থতায়। বৃষ্টি খিলখিল শব্দে হাসে। নিস্তব্ধ চারপাশে, আর তার হাসির শব্দ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। আলবি কপট বিরক্তি নিয়ে বলল, হাসিস না, জানি একদিন বিয়ে করতে হবে, কিন্তু কি করবো বল, মেয়ে কই? বৃষ্টির হাসি আচানক থেমে যায়। ভূত দেখার মতো চমকে ওঠে সে। চোখ দুটো এত বড় হয়ে যেন এখনই কোটর থেকে বেরিয়ে আসবে। অবিশ্বাস্য সুরে বলে, বলো কি, এত মেয়ে তোমার পায়ের তলায় জীবন দিতে প্রস্তুত, অথচ তুমি কিনা মেয়েই খুঁজে পাও না? আজকেও না মুনিয়া মেয়েটা তোমাকে আই লাভ ইউ বলে অস্থির কাণ্ড করলো। আলবি ডাকাতের মতো হো করে হেসে ওঠে, সব পাগলামি বুঝছি, এর চেয়েও ভয়ঙ্কর পাগলি আমি দেখছি। আর শোন, সবাই আমার পায়ের তলায় নিজেকে সঁপে দিতে চায় বলে তাদের কাউকে আমি পছন্দ করি না। তারা আমাকে স্পেশাল ফিল করাতে গিয়ে নিজেদের পার্সোনালিটি খুইয়ে বসে। ওরকম পার্সোনালিটিলেস ফিমেলদের সাথে আমি সারা জীবন কাটাবো? ইম্পসিবল। এর চেয়ে বরং লাইফে কিছু করুক, নিজের স্থান বানাক দুনিয়াতে, তারপর আসুক আমার সামনে, বেয়ামি না করে নিজের সত্তা ধরে রেখে আমাকে বোঝাক,
এমনিতে বুঝে যাবে। বাবা, এখন দেখছি ইন্টারভিউ নেওয়া লাগবে পাত্রীতে। বৃষ্টির একগাল হাত। আলবি আস্তে করে বৃষ্টির মাথায় টোকা মারে। বৃষ্টির মাথা সরিয়ে নিয়ে বড়দের মতো করে বলে, বড় হচ্ছে, গায়ে হাত দিব না। আলবি ভুরু উঁচিয়ে বলে, বাপরে, তাল গাছ হয়ে গেছি একদম। দেখছো না, মিষ্টির বিয়ে হয়ে গেছে, আমারও তো হতে কতক্ষণ। লাগবো একটা কানে নিচে লাগাবো একটা কানে নিচে। মিষ্টির কপালে ও নিজেই এসব টেনে আনছে। আপনি বলেও এসব করার কথা পাইবেন না। মন দিয়ে পড়ালেখা করেন, আপনাকে অনেক বড় হতে হবে। তারপর তোমার মতো একটা হ্যান্ডু দেখে গলায় ঝুলে ঝুলে পড়তে হবে, তাই না ভাইয়া? বৃষ্টি এক চোখ টিপল। আলবি হেসে ফেললো। বৃষ্টি গাল টেনে দিয়ে বলল, খুব পাকামো শিখেছিস, আমার ছোট্ট বোনগুলো কত বড় হয়ে গেছে। সারা রাত ধরে দুই ভাই বোনের গল্প চলল। বৃষ্টি যেন কথার ঝুড়ি মেলে বসেছে, কত শুধু কথা জমিয়ে রেখেছে ভাইয়ের জন্য। রিফাত নামের একটা ছেলে তাকে আসতে যেতে ভালোবাসে কথা শোনায়। বিজয় নামের ছেলেটাও নাকি বৃষ্টিকে ভালোবাসে। এ নিয়ে রিফাত বিজয়ের মধ্যে সে কি মারামারি। বিজয় ইংলিশ স্যারের ছেলে। বিজয়ের স্বাস্থ্য ভালো, তাই রিফাত মারামারিতে হেরে যায়। বিজয়ের উপর রাগ তুলতে বিজয়ের বাবার শত সাদের বাইকের সামনের সাইড একদম ভেঙে গুড়িয়ে দিয়েছে সে। তারপর 2 সপ্তাহের মতো পলাতক ছিল। এরপর খুঁজে পেয়েছে, কিন্তু এখনও স্কুলে আসেনি। তাকে কি শাস্তি দেওয়া হয়েছে তা জানার প্রবল আগ্রহ পোষণ করল বৃষ্টি। ওদিকে ক্যান্টিনে 15 টাকা বিল জমে আসে তার, দেবে দেবে করে দেওয়াই হয় না। এবার যেন বাড়ি গিয়ে আলবি 15 টাকা শোধ করে দেয় বলেও ইচ্ছা প্রকাশ করলো বৃষ্টি। আলবি শুধু শুনেছে আর ভেবেছে, বৃষ্টিটা হাতে পায়েও লম্বা এসছে, এই যা। পড়াশোনা বাদে জেনারেল জ্ঞানটা তার হাঁটুর নিচে পড়ে আছে, এখনো চলবে।